তাহলে আমরা শুরু করছি আমাদের প্রথম ক্লাস বিজনেস স্ট্যাটিস্টিক্স। আমরা এখানে একটা অধ্যায় নিয়ে আজকে দেখব। সে অধ্যায়টা হচ্ছে ইন্ডেক্স নাম্বার। আমাদের সম্ভবত গত দিনও একটা ক্লাস হয়েছিল আপনাদের, তাই না? আপনাদের একটা ক্লাস হয়েছে না আগের ক্লাসে আমার সাথে? আমি সম্ভবত আপনাদের কিছু চ্যাপ্টারের নাম এবং এরকম কিছু দেখাইছিলাম। আমরা আজ ইন্ডেক্স নাম্বার শুরু করব, কিন্তু দেখেন তার আগে আমাদের এখানে একটা বেশ ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি আমরা। সেটা দেওয়া আছে কিভাবে। আপনাদের এই ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য যে 10টা অধ্যায় আছে, দেখেন 10টা অধ্যায়ের নাম লেখা আছে সুন্দর করে। ডাটা কালেকশন, সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজার্স অফ ডিসপারশন, কোরিলেশন, রিগ্রেশন, প্রবাবিলিটি, টাইম সিরিজ, হাইপোথিসিস অ্যান্ড স্যাম্পলিং, ইন্ডেক্স নাম্বার, স্কেউনিস অ্যান্ড মোমেন্টস, কার্টেওসিস আছে সাথে একসাথে। অধ্যায়টার নাম এখানে লেখা নেই সাথে। তাহলে দেখেন আপনার এখানে ডাটা কালেকশন এই 4+10 দেওয়া আছে, অর্থাৎ এটা 4 মার্কসেরও আসতে পারে বা 10 মার্কসেরও আসতে পারে। সেন্ট্রাল টেন্ডেন্সি আছে, 4ও আসতে পারে, 10ও আসতে পারে। মেজার্স অফ ডিস্ট্রাকশন আছে, কোরিলেশন আছে, রিগ্রেশন আছে, প্রবাবিলিটি আছে, টাইম সিরিজ আছে, হাইপোথিসিস অ্যান্ড স্যাম্পলিং আছে, ইন্ডেক্স নাম্বার আছে, স্কিউনিস অ্যান্ড মোমেন্টস আছে। তাহলে এই যে অংশটা আপনার কাছে দেওয়া আছে, আবার এটা কিন্তু এরকম না যে আপনার এই অধ্যায় থেকে সবই মার্কস সব জায়গা থেকে চলে আসবে। তাহলে দেখেন কত হয়ে যাচ্ছে: 10, 10, 20, 30, 34, 44, 48, 58, 68, 78, 78, আর আরো তো আছে। তাহলে দেখেন এখানেই প্রায় 90 মার্কসের অঙ্ক হয়ে যাচ্ছে, কিন্তু আমার কিন্তু এভাবে আসছে না। জাস্ট আমরা এই অধ্যায়গুলো থেকে এইভাবে বোর্ড কোশ্চেন গুলো আসে ঠিক সেই হিসাবে লেখা হয়েছে। তাহলে আপনার কাছে রিটেন থাকবে, ম্যাথ থাকবে। গতদিন ক্লাসে সেটা আলোচনা করছিলাম। আচ্ছা, তাহলে দেখেন আমাদের এই যে অংশটা আছে, তাহলে এটা ছিল আমাদের এখানে। পরবর্তীতে আমরা দেখেন অধ্যায়ে যাচ্ছি, বলছিলাম আমরা নবম অধ্যায় দিয়ে শুরু করছি। আমাদের এখানে ইন্ডেক্স নাম্বার কততে ছিল? নবম অধ্যায়। অর্থাৎ আমাদের যে নবম অধ্যায়, এটা দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস। দেখেন এখানে আছে ইন্ডেক্স নাম্বার। সুন্দর করে একটা ইন্ডেক্স নাম্বারের আমাদের সংজ্ঞাটা লেখা আছে। সংজ্ঞাটা আমরা একটু পড়ার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। তাহলে পরবর্তীতে দেখেন আমাদের এই ইন্ডেক্স নাম্বার যেটা আছে, এটা ছিল আমাদের একটা সংজ্ঞা ইন্ডেক্স নাম্বারের। অর্থাৎ ইন্ডেক্স নাম্বার কাকে বলে? তো বলছে কি, দ্য নাম্বার হুইচ এক্সপ্রেস দ্য রিলেটিভ সেন্স অফ কোয়ান্টিটি ওয়ান ভ্যালু ইন রেসপেক্ট অফ টাইম অ্যান্ড প্লেসেস ইন কল্ড ইন্ডেক্স নাম্বার। অর্থাৎ আপনার এখানে কেমন, এই যে ইন্ডেক্স নাম্বার বলতে বোঝাচ্ছে যে আপনি চেঞ্জ, অর্থাৎ কোয়ান্টিটি অথবা প্রাইস, প্রাইসটা এখানে লেখা নেই, কিন্তু প্রাইস কোয়ান্টিটির যে দুইটা অংশের যে চেঞ্জ হয়, অর্থাৎ আজ থেকে আগামী দিনের, অথবা এবছর থেকে আগামী বছরের, এ মাস থেকে আগামী মাসের, এই যে চেঞ্জ, আগামীটা সব সময় বোঝানো হয় না, এখানে গতটাকে বোঝানো হয়। একটু ভুল বললাম, গতটাকে বোঝানো হয় সব সময়। অর্থাৎ এই যে রানিং আছে, রানিং এর থেকে আমার এর আগের যে বছরটা ছিল, এর আগের যে মাসটা ছিল, এর আগের যে দিনটা ছিল, ঠিক এরকম হিসাব করা হয়। অর্থাৎ দুইটার ভ্যালুর মধ্যে যে আপনার কাছে কি ধরনের পার্থক্য দেখা যাচ্ছে, সেটাই এই মূলত এই ইন্ডেক্স নাম্বারের মাধ্যমে আমরা বলে থাকি বা বুঝিয়ে থাকি। দেখেন আমাদের এখানে ইন্ডেক্স নাম্বার মূলত দুই প্রকার লেখা আছে। এই ইন্ডেক্স নাম্বার দেখেন দুই প্রকার, কি কি বলা আছে: একটা হচ্ছে প্রাইস ইন্ডেক্স, আর একটা কোয়ান্টিটি ইন্ডেক্স। আচ্ছা, প্রাইস বলতে বুঝছি আমরা কি? দাম। আর কোয়ান্টিটি বলতে বুঝছি আমরা পরিমাণ। তাহলে এই যে ইন্ডেক্স নাম্বার আমরা দুই প্রকারে আমাদেরকে নির্ণয় করতে হবে, একটা হচ্ছে প্রাইস ইন্ডেক্স, আর একটা কোয়ান্টিটি ইন্ডেক্স। তাহলে এই যে প্রাইস ইন্ডেক্স, কোয়ান্টিটি ইন্ডেক্স আর ইন্ডেক্স নাম্বার আমরা চেষ্টা করব প্রত্যেকটা অধ্যায়, যে অধ্যায়টাই পড়বো না কেন, সেই অধ্যায়টার সংজ্ঞা আমরা ভালোভাবে মনে রাখার চেষ্টা করব, কারণ আমাদের সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি সংজ্ঞাটা জানতে পারেন বা সংজ্ঞাটা ভালোভাবে মনে রাখতে পারেন, তাহলে আপনি মনে রাখবেন যে এই অধ্যায়ের অনেকটা অংশই আপনি জানেন। বিষয়টা এরকম।
তাহলে আমরা ইন্ডেক্স নাম্বার কয় প্রকার দেখলাম? দুই প্রকার, একটা প্রাইস ইন্ডেক্স আর একটা কোয়ান্টিটি ইন্ডেক্স। পরবর্তী অংশে যাচ্ছি। আপনারা প্রত্যেকটা পাঠের কিন্তু এখন থেকে স্ক্রিনশট নেবেন, অর্থাৎ প্রত্যেকটা স্লাইডের। আচ্ছা, পরবর্তী অংশে দেখেন, এই যে ইন্ডেক্স নাম্বার, আমাদের কাছে সূত্র আছে বেশ কয়েকটা। এই সূত্রগুলোকে আমাকে খেয়াল করতে হবে। দেখেন, প্রথম যে প্রাইস ইন্ডেক্সটা দেওয়া আছে, এটা কিভাবে লেখা আছে? এই যে P1 আছে আর Q0 আছে, P1 আছে, P0 আছে, আর যে সামনের যে চিহ্নটা আছে এটাকে বলা হয় সামেশন। তাহলে এক নাম্বার সূত্রে কি বলছে? প্রাইস ইন্ডেক্স সামেশন P1 বাই সামেশন P0 গুণ 100। এই P1 আর জিরো এর মাধ্যমে বোঝায়, ওয়ান বলতে বোঝাচ্ছে রানিং, আর জিরো বলতে বোঝাচ্ছে ওল্ড। আপনি এখানে এই জিরো আর এন না দিয়ে আপনি এভাবে বলতে পারতেন, ও আর এন, ও আর এন বলতে পারেন, জিরো আর ওয়ান বলতে পারেন। তাহলে জিরো বলতে বা ও বলতে আমরা ওল্ড বুঝাবো, আর ওয়ান বাই এন বলতে আমরা নিউ বুঝাবো। এইটুকু ক্লিয়ার? অর্থাৎ যে কোনো জায়গায় জিরো অথবা ও, ওয়ান অথবা এন আমরা লিখতে পারবো। আমরা এই অঙ্কের মধ্যে অধিকাংশ জায়গায়, বা আমরা যে সমাধানটা করছি এখানে, শূন্য এবং একে কনভার্ট করা আছে। আপনি এই শূন্য এক থেকে যদি মনে করেন ও আর এন বিবেচনা করবেন, কোনো সমস্যা নেই। তাহলে সামেশান P1 বাই সামেশান P0 গুণ 100 প্রাইস ইন্ডেক্সের আমার সূত্র। ঠিক আছে? এতটুকু নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে এই যতটুকু বললাম? না ভাইয়া। আচ্ছা। না ভাইয়া। আচ্ছা, এরপরে দেখেন, পরের অংশে আমরা যাচ্ছি কোথায়? পরের অংশে আমাদের কাছে আছে কোয়ান্টিটি। আচ্ছা, কোয়ান্টিটি বলতে আমরা দেখছি কি, আমাদের কাছে পরিমাণ। প্রাইস বলতে মূল্য ছিল, তাকে পি দ্বারা প্রকাশ করছিলাম। কোয়ান্টিটিকে আমরা কিউ দ্বারা প্রকাশ করছি। দেখেন, ঠিক সেম ভাবে আছে সূত্রটা, Q1 বাই Q0। তাহলে এখানেও আমি Qn QO লিখতে পারতাম, একই কথা। তাহলে আমার এখানে বুঝাচ্ছে, এই ও বলতে বুঝায় ওল্ড ইয়ার বা বেজ ইয়ার, আর ওয়ান বলতে সবসময় বুঝাবে কারেন্ট ইয়ার, অর্থাৎ ওয়ানটা চলতি আর জিরোটা বেজ। ঠিক একইভাবে এনটা নিউ বা চলতি, আর ওটা ওল্ড বা প্রিভিয়াস, যেটাকে বোঝায় বেজ। সবসময় জিরো বা ওল্ডটাকে আমরা বেজ ধরবো। হ্যাঁ, আর আমাদের নিউ যেটা বা কারেন্ট যেটা, রানিং যেটা আছে, সেটাকে আমরা ওয়ান বা এন ধরবো। তাহলে প্রথমটা ছিল প্রাইস ইন্ডেক্স, তারপরটা ছিল কোয়ান্টিটি ইন্ডেক্স। দেখেন এখানে লেখা আছে P0 প্রাইস অফ ওল্ড ইয়ার, তারপরে বলছে P1 প্রাইসেস অফ নিউ ইয়ার্স, তারপরে বলছে Q0, দেখেন, বা কিউ কোয়ান্টিটি ইউজড ইন ওল্ড ইয়ার, তারপরে বলছে কোয়ান্টিটি ইউজড ইন নিউ ইয়ার। অর্থাৎ জিরো এবং ওয়ান এর পার্থক্যটা আপনারা বুঝলেন। আর পি আর কিউ বলতে তো বুঝতেই পারছেন, পিটা প্রাইস, কিউটা কোয়ান্টিটি। এই অংশটা যত সময় পর্যন্ত আপনি এই অধ্যায়ের ক্লিয়ার না হবেন, তত সময় পর্যন্ত আপনি এই অঙ্ক কিছুই বুঝবেন না। এই প্রাইস আর কোয়ান্টিটি আর জিরো আর ওয়ান, এই দুইটাকে আপনাকে এখান থেকে এই কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। এবার দেখেন এখানে আমাদের এর পরের আরেকটা যে ফর্মুলা মেথড, এবারে তাহলে উপরে ছিল আমাদের কি প্রাইস ইন্ডেক্স আর কোয়ান্টিটি ইন্ডেক্স, পরে আসছে বিভিন্ন মেথডে আমাকে এই সত্যটাকে সমাধান করার চেষ্টা করতে হবে। আমরা প্রথম যে মেথডটা দেখতে পাচ্ছি সেটার নাম কি বলছে? ল্যাসপেয়ার্স ইন্ডেক্স মেথড। অর্থাৎ ল্যাসপেয়ার্স নামক একজন ব্যক্তি, সেই ব্যক্তির নাম অনুসারে এই মেথডটার নামকরণ করা হয়েছে, এবং সেই এই বিষয়টা উদ্ভাবন করেছে। দেখেন সেটা কিভাবে হচ্ছে। সামেশন P1 Q0 বাই সামেশন P0 Q0, সামেশন P1 Q0, তাহলে পি এর সাথে ওয়ান, কিউ এর সাথে জিরো। অর্থাৎ আমরা এখানে বলছি কি, P1 বলতে আমাদের রানিং ইয়ারের প্রাইস, আর Q0 তার মানে কি আমাদের কাছে আমাদের যে কোয়ান্টিটি হবে বেজ ইয়ারের। ঠিক একইভাবে ভাগ হচ্ছে কি দ্বারা, সামেশন P0 Q0, অর্থাৎ দুইটাই ওল্ড, অর্থাৎ দুইটাই বেজ। তাহলে প্রাইস অফ ওল্ড ইয়ার বা প্রাইস অফ বেজ ইয়ার, আবার প্রাইস অফ, আমার, সরি, কোয়ান্টিটি অফ বেজ ইয়ার।
তাহলে উপরে আমার P1 Q0 বাই সামেশন P0 Q0। আপনি এই যে সূত্রটা ল্যাসপেয়ার্স, এই ল্যাসপেয়ার্স এর সূত্রটাকে যদি আপনি ভালোভাবে মাথায় রাখতে পারেন, তাহলে এর পরের সূত্রগুলো দেখবেন এ কে বিবেচনা করে আপনি লিখতে পারবেন। তাহলে এই যে তিনটা সূত্র, এটা ছিল শুধুমাত্র প্রাইসের। এই যে সূত্রটা পরের ছিল, এটা ছিল কোয়ান্টিটির, দুইটাতেই কিউ ছিল। আর এটা আছে কি ল্যাসপেয়ার্স অর্থাৎ মেথড। এখন চলে আসছে আমাদের কাছে মেথড, অর্থাৎ বিভিন্ন মনীষীর যে তাদের যে দার্শনিকতা দিয়ে যে অংশটা প্রকাশ করেছে কোন ভাবে করা যায়, সেই অনুযায়ী এখানে চলে আসছে ল্যাসপেয়ার্স ইন্ডেক্সে সামেশন P1/P Q0 বাই সামেশন P0 Q0 গুণ 100। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? জি আপনাদের ভাইয়া। জি ভাইয়া। যতটুক দেখবেন, যতটুক প্রয়োজন আপনার এই অধ্যায়ের জন্য, আপনি ততটুক এখানেই পাবেন। আপনার এই অধ্যায় নিয়ে আর খুব বেশি কোনো জায়গায় ঘাটাঘাটি করতে হবে না। আপনি যা এখান থেকে পাচ্ছেন, এটা যদি শেখেন, আপনার জন্য না। দেখেন পরবর্তীতে, তাহলে লেস পেয়ার্স দেখছিলাম আমরা, এবার দেখেন পেশার্স। তাহলে প্রথমটা দেখছিলাম লেস পেয়ার্স, পরেরটা দেখছি আমরা কি ফিশার্স। ইন্ডেক্স নাম্বার, এখানে কিন্তু প্রাইস কোয়ান্টিটি লেখা নেই, শুধুমাত্র ইন্ডেক্স নাম্বার লেখা আছে। তাহলে দেখেন এটা কি আসছে, সামেশন P1 Q0 বাই সামেশন P0 Q1। আমরা একটু বুদ্ধিমত্তা দিয়ে চিন্তা করার চেষ্টা করব এটার সাথে। আমি যদি এটাকে একটু এখানে লিখি, দেখেন P1 ছিল, উপরেরটা লিখছি কিন্তু আমি, অর্থাৎ লেটস পেয়ার্সটা Q0 বাই P0, আর এখানে আছে কি Q0। এখন এই পরের যে আপনার কাছে পেশার্সটা আসছে, এটা কিভাবে আসছে? দেখেন তো, এই অংশটাকে আপনি চিন্তা করেন, এই অংশটাকে ক্রস করেন, ক্রস ক্রস করে এখানে কি জিরো ছিল না দুইটাই? দেখেন এখানে দুইটাই ওয়ান হয়েছে, P1 Q1 বাই, এটাকে আবার ক্রস করেন, এটা কি পি ছিল আর কিউ ছিল, কিন্তু দেখেন এই জায়গায় উপরে ছিল আমার 1 0, আর এবার কি 0 1। তাহলে 0 1। দেখেন তো, তাহলে একটা যদি আপনি মুখস্থ রাখতে পারেন, আর একটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে কি আপনার এই দুইটাই মুখস্থ করার কোনো প্রয়োজন আছে? সবার আগে কিন্তু সামেশন আছে, আমি সামেশন দেই নাই। তাহলে প্রথমটা যে সূত্রটা ছিল ল্যাসপেয়ার্স, সেটা ছিল সামেশন P1 Q0 বাই সামেশন P0 Q0। আর আমার পেশার্স কি হচ্ছে, ঠিক দেখেন একটু উল্টে আমরা বিবেচনা করব। তাহলে এখানে আমরা যখন নিচেরটা একটু দেখি, নিচে কি ছিল P0 Q0, দেখেন সেই অংশটা এখানে আসছে P1 Q1 হিসেবে। আর এখানে যেটা ছিল অর্থাৎ বিপরীত, দেখেন এখানে কি ছিল P1 Q0, আর এখানে কি আসছে P0 Q0। তাহলে এখানে ছিল ওয়ান, এখানে ছিল জিরো, আর এখানে ছিল জিরো, এখানে আছে ওয়ান। দেখেন এটার সাথে একটু বিবেচনা করেন, দেখেন নিজেরাই বুঝতে পারবেন আমি কি বোঝাতে চাচ্ছি। বুঝছেন দুইটার ভিতরে পার্থক্য কি বোঝা গেছে? অর্থাৎ একটা বুঝলে আরেকটা কি লেখা যাবে? জি ভাইয়া, বুঝতে হ্যাঁ পারছি। ভাইয়া। আচ্ছা, না বুঝতে পারলে কিন্তু অবশ্যই প্রশ্ন করবেন, সাথে সাথে প্রশ্ন করবেন, কোনো অসুবিধা নেই। দেখেন, তাহলে এই লেস পেয়ার্স, পেশার্স, এর পরবর্তীতে যদি আমি যেতে চাই, ডারবিশ এন্ড বাউইস ইন্ডেক্স ফর্মুলা। তাহলে এক কথায় আপনি ডারবিশের ফর্মুলা মনে রাখতে পারেন। দেখেন এই যে ফর্মুলাতে আপনাকে কি বলছে, এই যে অংশ দুইটা আছে ভালোভাবে খেয়াল করবেন, এই যে দুইটা অংশ আপনার কাছে আছে, দেখেন তো এই অংশটা আপনার কাছে এইখানে আছে প্রথমটা, দ্বিতীয় অংশটা এখানে আছে, দ্বিতীয়টা কি সম্পর্কে আছে? তারা যোগ সম্পর্কে আছে। টোটালটাকে গড় করা হয়েছে, অর্থাৎ 2 দিয়ে ভাগ করা হয়েছে গুণ 100। তাহলে দেখেন ওই যে বলছিলাম না, যে আপনি একটা সূত্র মনে রাখলে আরগুলো আপনি নিজেই করতে পারবেন। তাহলে আমরা এটা কি বুঝতে পারলাম, এটার সত্যটা কিভাবে ছিল? তাহলে আমার ল্যাস পেয়ার্স প্লাস পেশার্স ভাগ 2 × 100। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত স্ক্রিনশট নেন, আমরা এর পরের পেজে যাব।
পরের পেজে জি যাচ্ছি ভাইয়া, তাহলে। পরের পেজে যান। আচ্ছা। আচ্ছা, এখানে আরেকটু লেখা আছে তথ্য। দেখেন এই যে এই লেড দিয়ে 1001 লেখা আছে, 00 লেখা আছে, অর্থাৎ এটার মাধ্যমে কি বুঝাচ্ছে জানেন? অর্থাৎ সহজ শর্তে বোঝার জন্য এই যে ওয়ান, এটা জিরো, এই যে 10, আর নিচে কি আছে? 00, দেখেন এই 00। আর প্রথমে পি কিউ, সবসময় তো প্রথমটা পি হবে আর দ্বিতীয়টা কিউ হবে। ঠিক একইভাবে নিচেরটাও দেখেন একটা শর্ত দিয়ে লেখা আছে, নিচেরটাও দেখেন লেখা আছে, এই যে দেখেন 1101। আর এই এল দিয়ে ল্যাসপ্যার্স বোঝানো হয়েছে, পি দিয়ে প্যাসার্স বোঝানো হয়েছে। দেখেন তো, এটা দিলেও আর একটু ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার হয়। এখানে এই যে দুইটা অংশ ছিল, তাহলে 1000, এই দুইটা দেখেন ক্রস হয়ে গেছে, অর্থাৎ এইখানে ক্রস হয়ে এখানে কি হয়েছে? 00 দুইটা 11, আর এটা 10 হয়েছে 01, উল্টে গেছে। ঠিক আছে। আচ্ছা, আমি পরের পেজে যাচ্ছি তাহলে। দেখেন ফিশার্স আইডিয়াল ইন্ডেক্স। আচ্ছা, আমরা পেসার্সের আর ল্যাস পেয়ার্সেরটা একটু মনে করার চেষ্টা করি। ল্যাস পেয়ার্স কি ছিল? 1000, আর পেসার্স কি ছিল? 1101। দেখেন তো, তাই আছে এখানে। প্রথমটা কি? ল্যাস পেয়ার্স, দ্বিতীয়টা কি? জি ভাইয়া। পেসার্স। তাহলে আমি ওই যে প্রথমেই বলছিলাম আমি একটা সূত্র মনে রাখবো আরগুলো টেকনিক মনে রাখার চেষ্টা করব, তাহলে আমার কি এই সব কি আসলে ইচ্ছা মতো যে আমি যাই পাবো তাই মুখস্থ করব? আসলে যাই পাবো তাই মুখস্থ করলে আপনার আসলে কিছুই হবে না। আপনাকে একটু টেকনিক অবলম্বন করে কাজ করতে হবে, তাহলে আপনার জন্য উপকার। তাহলে আমি শুধুমাত্র একটা সূত্র মনে রাখবো, লেস পেয়ার্স। লেস পেয়ার্স মনে রাখতে পারলে সেখান থেকে লেস পেয়ার্স করতে পারবো, পেশার্স করতে পারবো, ফিশার্স করতে পারবো, ডারবিশ করতে পারবো। তাহলে প্রত্যেকটা অংশ আমি ওই একজনকে বিবেচনা করেই করব। তাহলে আমরা এখান থেকে লেস পেয়ার্স, পেশার্স, ফিশার্স, আরো একজনকে আমরা সবকিছু বিবেচনা করলাম। তাহলে এবারে জায়গায় দেখেন এই দুইটার তথ্যের মধ্যে পার্থক্য আছে। ফিশার্স আর আমরা যে আগের অংশে যেটা দেখে আসলাম, দেখেন এই ফিশার্স কি আছে? দুইটাই রুটের মধ্যে আছে গুণ সম্পর্কে। আর আমরা এর আগে যে অংশটা দেখছিলাম সেটাই কিভাবে আছে? সেটাই ছিল যোগ সম্পর্ক, অর্থাৎ গড় আকারে ছিল। দেখি যদি আমরা একটু দেখে আসার চেষ্টা করি। দেখেন তো লাস্ট ফর্মুলাটা কি আছে? ডারভিশের ফর্মুলাটা কি ছিল তাহলে? আমার দেখেন ওই দুইটা ফর্মেট, অর্থাৎ লেস পেয়ার্স প্লাস পেসার্স ভাগ 2 × 100। আর ফিশার্সের যে কি হচ্ছে? এটার উপরে রুট হচ্ছে, অর্থাৎ লেস পেয়ার্স ইন্টু পেসার্স √100। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে সূত্রগত যে এই 6টা সূত্র আপনাদেরকে দেখাইলাম, এই সূত্রগত কি কোনো প্রশ্ন আছে? যে আমরা সূত্রগত প্রশ্নগুলোকে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না বা এরকম কিছু? না ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এবার দেখেন তারপরে যে সূত্রটা আছে, তারপরে সূত্রটা কি? তারপরে সূত্রটা হচ্ছে ফ্যামিলি বাজেট বা ওয়েট। এই বাজেট বা ডাব্লু দিয়ে বোঝানো হয় ওয়েট, আইদার প্রাইস রিলেভেন্ট মেথড। তাহলে আপনার এই প্রাইস রিলেভেন্ট মেথডের থাকে অধিকাংশ ক্ষেত্রে বলা থাকে ফ্যামিলি বাজেট ইন্ডেক্স অথবা ফ্যামিলি ওয়েট ইন্ডেক্স। তাহলে ফ্যামিলি বাজেট অথবা ফ্যামিলি ওয়েট বিষয়টা দেখেন কেমন, কিভাবে বোঝাচ্ছে। এখানে সামেশন P1 বাই সামেশন P0 গুণ ডাব্লু বাই সামেশন ডাব্লু ইন্টু 100। এই ডাব্লু বলতে বোঝানো হয় খরচ। বাজেট বলতে আমরা কি বুঝি? বাজেটটা খরচ না, এক কথায় বাজেট হচ্ছে মূলত আমরা যে খরচটা করব সেই হিসাবটার ধারণাটা আগে থেকে করে রাখি, এক কথা এটা। এটাই হচ্ছে বাজেট। বাজেট কিন্তু মূলত খরচ করে তাই বাজেট করা হয় না, খরচ করার আগে আমরা যে পরিকল্পনাটা করি সেটাকেই বলা হয় বাজেট। যে আমি এখানে এই টাকা খরচ করব, ওখানে ওই টাকা খরচ করব, হ্যাঁ, একটা জীবনযাত্রা। তাহলে 7 নাম্বারটা কি বলছে আমার? ফ্যামিলি বাজেট ইন্ডিয়া, একটা পরিবারের যে বাজেট বা পরিবারের জন্য যে ব্যয়ের যে মেথডটা আমরা কিভাবে নির্ধারণ করব বা কার জন্য কতটুকু আমরা বরাদ্দ করছি। ধরেন আমরা খাওয়া দাওয়ার জন্য বরাদ্দ করলাম, বাসস্থানের জন্য বরাদ্দ করলাম, চিকিৎসার জন্য বরাদ্দ করলাম, আমাদের কাছে কি বলে
পোশাক আশাকের জন্য বরাদ্দ করলাম, বাচ্চা কাচ্চার পড়ালেখার জন্য বরাদ্দ করলাম। অর্থাৎ আমরা এভাবে বিবেচনা করে আমরা এই ফ্যামিলি বাজেট ইন্ডেক্সটাকে বিবেচনা করছি। তাহলে তার সূত্রটা কি ছিল? সূত্র দেখেন, দুইটা সূত্র। অর্থাৎ আমরা এক এক সময় এক এক ধরনের শর্ত করব। যদি কখনো আমাদের ইন্ডেক্স দেওয়া থাকে তাহলে দ্বিতীয় সূত্র করব। দেখেন, সামেশন আই ডাব্লু বাই সামেশন ডাব্লু। অর্থাৎ আইতে বোঝায় ইন্ডেক্স আর ডাব্লুতে বোঝায় আমাদের কাছে ওয়েট। উপরে কি আছে? সামেশন P1 বাই সামেশন P0 গুণ ডাব্লু বাই সামেশন ডাব্লু। তাহলে এখানে উপরে আমাকে বোঝাচ্ছিল যে প্রাইস আমার কাছে আছে রানিং, নিচে আছে প্রাইস ওল্ড ইনটু ডাব্লু, বলতে আমার বোঝাচ্ছে কি যে সেটা হচ্ছে আমার মোট খরচ, এই খরচ। আর নিচে আছে সামেশন ডাব্লু, অর্থাৎ আমার মোট খরচ ইনটু 100। তাহলে এই ডাব্লুটা কিন্তু স্পেসিফিক ডাব্লু। অর্থাৎ আমার যদি 5 বা 6 প্রকার খাত থাকে, সেই 6 প্রকার খাতের একটা একটা খাতের ডাব্লু। আর এটা কি? ওই সম্পূর্ণ খাত একত্রিত মিলিত ডাব্লু। ঠিক আছে? এটা ক্লিয়ার? জি ভাইয়া। পরবর্তীতে যাচ্ছি। দেখেন, টাইম রিভার্সাল টেস্ট। এই টাইম রিভার্সাল টেস্টকে আমরা ও আই, এই অংশটা না লিখলেও হয়। টাইম রিভার্সাল টেস্টের সাথে এই যেটা আছে, এটা যদি আমরা নাও দেখতে চাই, দেখেন টাইম রিভার্সাল টেস্ট কি হয়েছে একটু আমরা চিন্তা করব। দেখেন তো, এই সূত্রটা কি ফিশার্সের না? এই ফিশার্সের সূত্র না এটা? কিন্তু এই ফিশার্সের জি সূত্রটা ভাইয়া। দেখেন কি হয়ে যাচ্ছে, টাইম টাইম রিভার্সাল। অর্থাৎ আমার সময়টা রিভার্স করবে, পরিবর্তন হয়ে যাবে সময়। তাহলে সময় যদি পরিবর্তন হয় তাহলে ওল্ডটা হবে নিউ, নিউটা হবে ওল্ড। এটা হচ্ছে টাইম রিভার্সাল। আর যদি ফ্যাক্টর রিভার্সাল হয় তাহলে পিউ আর কিউ পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ প্রাইসের জায়গায় চলে আসবে কোয়ান্টিটি, কোয়ান্টিটির জায়গায় চলে যাবে প্রাইস। তাহলে টাইম রিভার্সাল এবং ফ্যাক্টর রিভার্সাল এই দুটাকে যদি আপনি বিবেচনা করতে চান, তাহলে প্রথমে কি করছি আমরা দেখেন, টাইম রিভার্সাল টেস্টের মধ্যে আমরা কার সূত্রটা লিখলাম রুটের মধ্যে প্রথম অবস্থায়? ফিশার্সের সূত্রটা লিখলাম। এই ফিশার্স ইন্ডেক্সের সূত্র লেখার পরবর্তীতে আপনি এই জায়গাটা চিন্তা করেন তো। এই জায়গাটা, এই প্রথম অংশটাকে দেখেন, আমরা কি পড়ছিলাম? টাইম রিভার্সাল। তাহলে পি আর কিউ এর জায়গায় ঠিক আছে, কিন্তু ওয়ান আর এন এর জায়গা পরিবর্তন করেছে। অর্থাৎ যেখানে ওয়ান ছিল সেখানে হয়েছে জিরো, আর যেখানে জিরো ছিল সেখানে হয়েছে ওয়ান। ঠিক একইভাবে নিচেরটাকে দেখেন, নিচের এই অংশটাকে যদি দেখতে চান, দুইটাই ছিল জিরো, এখন হয়েছে কি দুইটাই ওয়ান। ঠিক পরবর্তী চতুর্থ অংশটা এটা, P1 Q0। তাহলে দুইটাই ছিল ওয়ান, এখন দুইটাই হয়েছে জিরো। আর এখানে ছিল P0 Q1, এখানে কি হয়েছে? P1 Q0। তার মানে এটা কি হচ্ছে? টাইম রিভার্সাল টেস্ট। তাহলে টাইম রিভার্সাল টেস্ট কি হবে? সময় পরিবর্তন হবে, অর্থাৎ সময় বিপরীত হয়ে যাবে। অর্থাৎ আমার ওল্ডটা হয়ে যাবে নিউ, আর নিউটা হবে ওল্ড। ঠিক আছে? এবং এটা সমান ওয়ান হবে। টাইম রিভার্সাল টেস্ট সবসময় প্রমাণ করতে বলে। তাহলে এই টাইম রিভার্সাল টেস্টের প্রমাণ কি? টাইম রিভার্সাল টেস্ট হচ্ছে আমার যে টাইম রিভার্সাল টেস্টের যে সূত্র, এই সূত্র সমান হবে ওয়ান। অর্থাৎ এই সূত্রের মান যদি ওয়ান হয় তাহলে আমার টাইম রিভার্সাল টেস্ট স্যাটিসফাইড হবে, নতুবা স্যাটিসফাইড হবে না। অথবা সিগনিফিকেন্ট হবে, নতুবা সিগনিফিকেন্ট হবে না, যে কোনো একটা, আপনার কাছে যা জানতে যাবে তাই। তাহলে স্যাটিসফাইড যদি হয় তাহলে অবশ্যই সেটা টাইম রিভার্সাল ওয়ান হতে হবে, আর না হলে হবে না। বুঝছেন? জি ভাইয়া। হ্যাঁ। পরবর্তীতে যাই। এবার আরেকটা আছে, এটাই লাস্ট সূত্র আপনাদের। দেখেন, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। আচ্ছা, এবার ফ্যাক্টরটা তাহলে কি হয়েছে? ফ্যাক্টরটা দেখেন, চিন্তা করেন। এই যে এটাকে দেখেন, এটা P1, এই একই সূত্র না? প্রথম অংশটুকু লেখা না? অর্থাৎ ফিশার্সের, দেখেন এই ফিশার্সের সূত্র লেখা, এই প্রথম অংশটা ফিশার্সের সূত্র লেখা। এরপরে ফ্যাক্টর চেঞ্জ হবে। তাহলে ফ্যাক্টর যদি চেঞ্জ হয় তাহলে পি এর জায়গায় যাবে কিউ, আর কিউ এর জায়গায় যাবে পি। দেখেন এই অংশটাকে চিন্তা করেন, এটা তাহলে এটা, এইখানে আমার কাছে পি ছিল ওয়ান আর কিউ ছিল জিরো। তাহলে এখন কিউ হবে ওয়ান আর পি হবে জিরো। দেখেন তো, তাই লিখছে এখানে। তাহলে চারটাকেই একটু নিজেদের মতো চিন্তা করে দেখেন তো। তাহলে এটা এই হয়েছে। এবার এটা দেখেন, প্রাইস কোয়ান্টিটি দুইটাই কি ছিল? জিরো। তাহলে
এই প্রাইস কোয়ান্টিটি দুইটার জায়গায় জিরো, এখানে দেখেন উল্টে লিখছে সেই একই কথা, তার মানে দুইটাই তো শূন্য আছে, তাহলে এই দুইটাই শূন্য, পি আর কিউ দুইটাই কি শূন্য। পরবর্তীতে যান এখানে, এই জায়গাটা খেয়াল করেন, এই জায়গাটায় পি আর কিউ দুইটাই ওয়ান, তাহলে এখানে আমার পি আর কিউ সেই চেঞ্জ করে দিলেও দুইটাই ওয়ান এখানে। ঠিক একইভাবে নিচে আসেন, এই জায়গাটা আসেন, পি জিরো কিউ ওয়ান, তাহলে এখানে এসেও উল্টে যাবে, পি এর জায়গায় যাবে কিউ, কিউ এর জায়গায় যাবে পি, সমান। দেখেন এর সূত্রটা কি, সামেশন পি ওয়ান কিউ ওয়ান বাই সামেশন পি জিরো কিউ জিরো। তাহলে এই ছিল আমার ফ্যাক্টর রিভার্সাল টেস্ট আর টাইম রিভার্সাল টেস্টের পার্থক্য। ফ্যাক্টর রিভার্সাল টেস্ট তাহলে কি আসলো, আমাদের সময় পরিবর্তন হবে টাইম রিভার্সালে, আর ফ্যাক্টর পরিবর্তন হবে আমার, সরি, ফ্যাক্টর রিভার্সাল টেস্টে হবে পি আর কিউ পরিবর্তন, অর্থাৎ আমাদের যে প্রাইস আর কোয়ান্টিটি, এই প্রাইস আর কোয়ান্টিটি পরিবর্তন। তাহলে এই ছিল মোটামুটি আমাদের সূত্র। বলেন, এই যে সূত্রগত আলোচনা আজকে আমরা দেখলাম, এই সূত্রগত আলোচনার ভিতরে আমাদের কি কারোর কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। আচ্ছা, যদি সার সংক্ষেপ আপনাদের কাছে জানতে চাই, তাহলে এই সূত্রে আমার একটাই সূত্র মনে রাখলে কি আমি সব সূত্র করতে পারবো? সেটা কোন সূত্রটা? কোন সূত্র মনে রাখলে আপনার সব সূত্র করতে পারবো, বলেন সেটা কোন ফর্মুলার? মনে নাই? নামগুলো মনে নাই? হ্যাঁ ভাইয়া, লেসপিয়ার্স এর সূত্রটা মনে ল্যাসপ্যাস, হ্যাঁ। থাকলেই। যদি ল্যাসপ্যাস এর সূত্রটা আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা প্রত্যেকটা সূত্র আমরা নিজেরাই করতে পারবো। সেই ফরম্যাটগুলো আমাকে জানতে হবে যে কিভাবে আমরা চেঞ্জ করলে কি হতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাস এ পর্যন্ত থাকবে। আমরা আগামী ক্লাসে আসার আগে অবশ্যই আমরা সূত্রগুলোকে মুখস্থ করে আসব। সূত্র মুখস্থ না করলে, অথবা আপনি খাতা সামনে লিখে নিয়ে বসবেন, অর্থাৎ খাতায় আপনার 9টা সূত্র সামনে লেখা থাকবে এবং আপনি ক্লাস করতে বসবেন, তাহলে আপনার উপকার হবে। যে আপনি যে কোনো সূত্র আপনি খাতা দেখে বলতে পারলেও আপনার জন্য লাভ, অথবা যে সূত্রটা আপনার প্রয়োজন সেই সূত্রটা আপনি দেখতে পারলেও আপনি লাভ। ঠিক আছে? আচ্ছা, কেউ কোনো প্রশ্ন করবেন? কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। না। হ্যাঁ, আমাদের আচ্ছা, বই আপনার, সম্পর্কে একটু কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। হ্যাঁ, বলতেছে যে আমাদের যে ট্যাক্স বইটা, হ্যাঁ, এটা এখন মার্কেটে যেটা আছে ওইটা কিনলে কি হবে নাকি? মার্কেটে নতুন যে বইটা আছে ওটা, অর্থাৎ এই বছরের হ্যাঁ, জানুয়ারি হ্যাঁ, মাসে যে বইটা আসছে ওই বইটা কিনতে হবে। হ্যাঁ, ওইটা কিনলে হবে তো? হ্যাঁ হ্যাঁ, ওইটা কিনলে হবে, ওই বইটাই আপনাকে কিনতে হবে। কারণ অন্যবার আপনার জুন মাসে, জুলাই মাসে পরিবর্তন হয়, কিন্তু এবার গত বছরের জুলাই মাসে একবার পরিবর্তন হয়েছে, আবার এই বছরের জানুয়ারিতে একবার পরিবর্তন হয়েছে, যে সরকার মানে এই যে আমাদের সরকার পরিবর্তনের ফলে বিভিন্ন ধরনের ট্যাক্সের বিভিন্ন কিছু পরিবর্তন করছে এই নতুন সরকার এসে। এই কারণে এটা এটা আসলে সরকারের সাথে অর্থ বছরের সাথে রিলেটেড, এই ট্যাক্সের বিষয়টা, বুঝছেন? এই কারণে এটা আসলে হ্যাঁ একেবারে দেখলাম, নভেম্বরে লাস্ট সংস্করণ দেখলাম। হ্যাঁ, নভেম্বরের, ওই নভেম্বর বা ডিসেম্বর বা জানুয়ারি, মানে এনারা এই সরকার আসার পরবর্তীতে যে বইটা আসছে ওই বইটা, ওইটাই লাস্ট সংস্করণ। মিলিনিয়ামের কিনতে বলছে? আপনাদের ক্লাস হয়েছে এখনো একটাও ট্যাক্সের? কমার্স পাবলিকেশন। না। কমার্স পাবলিকেশনের কিনতে বলছে না মিলিনিয়ামের বলছে, কমার্সের? জি ভাই, কমার্স বলছে। আচ্ছা, সমস্যা নেই, যেটা কিনতে বলছে ওই ভাইয়ের সাথে কথা বলে, অর্থাৎ হয়তো বা সুমন স্যার ক্লাস নেবে আপনাদের, ওনার সাথে কথা বলে উনি যেটা বলে সেটা কিনবেন, কিন্তু ট্যাক্সের বই কেউ পুরাতন কিনবেন না, লাস্ট এডিশন যেটা সেটা কিনবেন। কারণ এটার উপরে বেচ করে আপনাদের পরীক্ষা হবে আবার, এই যে জুন মাস আসছে, এই জুন মাসে আবার ট্যাক্সের নীতি পরিবর্তন হবে, সেটা আপনাদের জন্য প্রভাব পড়বে না, এর পরের ইয়ারের জন্য প্রভাব পড়বে। ঠিক আছে, কর বর্ষ আয় বর্ষের হ্যাঁ, উল্লেখ থাকে। হ্যাঁ, বলেন। আমরা এটা কিনছি, দোকানদারের কাছে জিজ্ঞাসা করলাম, ওনারা বললো যে এই বইটা যারা থার্ড ইয়ারে এখন পরীক্ষা দিয়েছে ওরা ব্যবহার করতেছে, তাই ও হ্যাঁ বললো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের ব্যবহার করছে, ওরা এই বইটা ব্যবহার করছে, কারণ কি ওই এই নীতিটা টোটাল পরিবর্তন করে এই সিস্টেমে আসছে। এখন সাপোজ আপনাকে যদি বলা হয় এটা কর, আয়বর্ষ করবর্ষ যদি বিবেচনা করি, আপনাকে যদি আয়বর্ষ করবর্ষ উল্লেখ করে দেয়, এই যে করবর্ষটা চলছে আমাদের, মোটামুটি এটা অর্থ বছর কত? আমরা একটা অর্থ বছর নিয়ে চলি না? আমরা অর্থ বছর বলতে বুঝাই চব্বিশ আমাদের পঁচিশ। কাছে, হ্যাঁ,
আমাদের 25। 25 26 এখনো আসি, 24 25-এ আছি আমরা। এই 24 25 যে অর্থ বছর, এই অর্থ বছর বলতে এটাই আমাদের আবার একটা কর বর্ষ, আবার একটা আয় বর্ষ, এর পরেরটা আবার তাদের কর বর্ষ। হ্যাঁ, এই কারণে এই যে এই কর বর্ষ যদি আপনাকে উল্লেখ করে দেয়, তাহলে আপনাকে ওই নতুন বইয়ের সিস্টেমেই করতে হবে। আপনি পুরাতন বইয়ের সিস্টেমে করলে আপনি কোনো মার্কস পাবেন না। ঠিক আছে, যাই হোক, মোটামুটি আপনারা তাহলে ক্লাস করছেন সবাই। গতদিন মনে হয় ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ক্লাস চলেছে নাকি? জি ভাইয়া। আচ্ছা, আর যে কোনো সমস্যা, যদি জি। কোনো সমস্যা ফেস করেন, আমি তো আপনাদের সাথে আগেও ছিলাম, এখনো আছি। মিলন স্যার আপনাদের সাথে ছিল প্রথম থেকেই, এখনো আছে। ভাইদের সাথে কথা বলবেন, যে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করবো আমরা। হ্যাঁ, তাহলে ভালো থাকবেন। আমরা আগামী ক্লাসে ঠিক আবার আছে আমাদের ভাইয়া। কথা হবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের।